খাগড়াছড়ি ও রাঙামাটির সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, পরিস্থিতি এখন কেমন দেখছেন? যারা বাড়িঘর ছেড়েছিলেন তারা কি ফিরেছেন? আর অবরোধ নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন? দেখুন, আমি আপনাকে সরাসরি ঘটনাস্থল থেকে যুক্ত করতে চাই, অর্থাৎ যেখানে ঘটনাটি হয়েছে বৃহস্পতিবার বিকেলে সে খাগড়াছড়ির দিঘিনালা লার্মা স্কোয়ারে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পাশে যদি আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু সমস্ত দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। লার্মা স্কোয়ার প্রায় 108টি দোকান, 2টি দোকান কিন্তু পুড়েছে। এখানে পাহাড়ি বাঙালি উভয়ের দোকান পুড়েছে। আমি সকাল থেকে বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের মধ্যে একজন হচ্ছে মিন্টু চাকমা, এর আগে সংবাদ আমরা তাকে যুক্ত করেছি। এরকম বেশ কয়েকজন দোকানি রয়েছে যাদের আসলে পুঁজি একেবারে হারিয়ে তারা কিন্তু নিঃস্ব হয়ে গেছে। বিশেষ করে এই সমস্ত দোকানগুলোতে আগুন দেওয়ার আগে কিন্তু লুটপাটের ঘটনা ঘটেছে। অনেকের যে ক্যাশ বক্সে যে টাকা ছিল সেই টাকাটা কিন্তু নগদ চুরি, যে অর্থ ছিল সেটা চুরি করে নিয়ে গেছে এবং দোকানে যে মালামালগুলো ছিল সেখানে নিয়ে গেছে। এখানে মুরগির দোকান থেকে মুরগি নিয়ে গেছে, এখানে ফ্রিজে যে খাবারগুলো ছিল সেগুলো নিয়ে গেছে এবং অনেকগুলো দোকানের আসলে পুড়ে গেলে সব কিছু যেভাবে ছাই হয়ে যায় সেটা কিন্তু বাস্তব। আমরা এটা লার্মা স্কোয়ারে সেই পরিস্থিতিটা সেটাই দেখেছি এবং এখানে প্রায় 102টি দোকান। এখানে বাজার লার্মা স্কোয়ার বাজার সমিতির যিনি সভাপতি রয়েছেন নিপু চাকমা, তিনি বলছেন যে এখানে উভয় সম্প্রদায়ের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আসলে এই যেখানে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলোতে নতুন করে আসলে দোকান দাঁড় করানোর ব্যবসায়ের চেষ্টা করছে। তবে তারা বলছে যে অনেকে ব্যাংক লোন নিয়ে তারা কিন্তু ব্যবসাগুলো দাঁড় করিয়েছিল, যে কারণে আসলে তারা নতুন করে যদি ব্যাংক লোন না পায় সেক্ষেত্রে তাদের যে পুরনো ঋণ রয়েছে সেগুলো তারা কীভাবে পরিশোধ করবে সেই দুশ্চিন্তা নিয়ে তারা কিন্তু রয়েছে। অর্থাৎ যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য তারা কিন্তু মানুষের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা চেয়েছে। একই সাথে যারা এই ঘটনায় দায়ী, তারা এই হত্যাকাণ্ড এবং একই সাথে যে আগুন দেওয়ার যে ঘটনা হয়েছে যারা দায়ী তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার জন্য এখানকার যারা ক্ষতিগ্রস্ত তারা দাবি জানিয়েছে এবং তারা এই মুহূর্তে বিবেচনা করতে চায় যে আসলে শান্তি ফিরে আসুক, অর্থাৎ যে সংকটগুলো হয়েছে সেগুলো ফিরে আসুক। এবং একই সাথে আমি যদি আপনাকে অবরোধের বিষয়টা বলি, খাগড়াছড়ির সাথে এখানে রাঙামাটি, চট্টগ্রাম এবং ঢাকার যে সড়ক যোগাযোগ সেটা গত বলা যায় যে শনিবার সকাল থেকে কিন্তু বন্ধ রয়েছে এবং অন্যান্য যে আন্তঃ উপজেলা সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে, যে কারণে আসলে এখনকার জনজীবন প্রায় অনেকটাই স্থবির বলে বলা যায়। সমীর, আপনি সাথেই থাকবেন। এবার রাঙামাটি থেকে জানাবেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, 144 ধারা প্রত্যাহারের পর এখন পরিস্থিতি কেমন রয়েছে? যারা সহিংসতা হামলায় জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনার বিষয়ে কতটা অগ্রগতি হলো? আটকে পড়া পর্যটকদের বিষয়েও জানাবেন। আসলে রাঙামাটির আমি বলি যে পরিবেশ 144 ধারা সেটা সকাল 11:30টার দিকে রাঙামাটি তিনি আমাদের বলেছেন যে সেটা প্রত্যাহার করা হয়েছে। এরপরে যে পরিবেশ, অর্থাৎ সকালে যে ধরনের পরিবেশ বর্তমানে সে ধরনের পরিবেশ বিরাজ করছে, অর্থাৎ এখানে যে আতঙ্ক, যে ভয় সেটা কিন্তু এখনো রয়ে গেছে। কিন্তু রাস্তাঘাটে বলা যায় কম, একেবারে সবচেয়ে পাহাড়িদের সংখ্যা একেবারেই কম বলা যায়, দু একজন হাতে গোনা একজনের। আমি যদি দেখাই আপনাকে যে রাঙামাটির যে শহর আছে বনরূপা শহরের যে এলাকাটি যেখানে বেশি তাণ্ডব হয়েছিল, সেখানে হচ্ছে এটা হচ্ছে যে বনরূপার ঠিক কাছে এখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে, আসলে এখানে কয়েক কোটি টাকার ক্ষতি হবে সেটা তো বলাই যায়। কারণ এই সমস্ত এলাকা, এই দোকানগুলোতে যখন শুক্রবার যখন সহিংসতার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু এখানকার দোকানদারেরা কিন্তু তারা দোকানগুলো বন্ধ করে তারা কিন্তু চলে যায়। তো চলে যাওয়ার পরে আসলে তারা এসে জানেন যে আসলে সবকিছু শেষ হয়ে গেছে। তারা এসে জানেন যে তাদের দোকানে যখন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যদি আমি বলি যে সংখ্যাটা 50-এর অধিক হবে, কারণ এখানে কিন্তু এখনো পর্যন্ত তালিকাটা তৈরি করা হয় নাই জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখেছি যে সকালে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তা এসেছেন, তারা তালিকা করছেন। আসলে যদি পরিবেশটা বলি, আসলে থমথমে পরিবেশ এখনো বিরাজ করছে রাঙ্গামাটিতে। মানুষের মধ্যে আস্থাহীনতা আছে, কাউকে বিশ্বাস করতেছে না। এটা সবচেয়ে মানুষ বলছে যে এখানকার মানুষ বলছিলেন যে আসলে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এখানে মানুষের মাঝে, পাহাড়ি বাঙালিদের মাঝে আস্থা ফিরিয়ে আনাটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কারণ মানুষ যখন নিরাপত্তা পাবে না সেক্ষেত্রে তারা বের হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা পরে দেখা যাচ্ছে রাঙামাটি শহর একেবারে গুজবের শহরে পরিণত হচ্ছে। পাহাড়ের তারা ভয় পাচ্ছে। আরেকটা হচ্ছে যে যারা ঘটনার সাথে অগ্নিসংযোগের সাথে যারা জড়িত এবং
যারা হামলার সাথে জড়িত, খুনের সাথে যারা জড়িত, তাদেরকে আসলে এখনো কাউকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে দেখিনি, অর্থাৎ হয়নি। শুধুমাত্র জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে 2টি মামলা হয়েছে। আসলে এই যে 2টি মামলা হয়েছে কিন্তু এখনো কেউ গ্রেফতার হয়নি এমনটি আপনি জানাচ্ছেন। খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নদী রক্ষায় বড় সংকট এখন প্লাবনভূমি দখল। কীর্তনখোলা, কর্ণফুলী, গোমতী, বুড়িগঙ্গা সহ 8 নদীর এই এলাকা দখল করে উঠেছে 12,312টি স্থাপনা। এতে বর্ষায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ, তীব্র হচ্ছে বন্যা। আর এই দৌরাত্ম্যের পেছনে রয়েছে নানা পর্যায়ের প্রভাবশালীরা। মুন্সিগঞ্জ শহরের পাশ ধরে চলা ধলেশ্বরীর 2 তীরে হয়েছে শিল্প কারখানা। 2019-এ 256টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ শুরু করার পরেও বন্ধ হয়ে যায় সেই অভিযান। সেখানে এখন অবৈধ স্থাপনা প্রায় 900। নদীরক্ষা কমিশনের সমীক্ষা আরও বলছে, সবচেয়ে বেশি দখল বরিশালের কীর্তনখোলায়, এরপরই চট্টগ্রামের কর্ণফুলী, কুমিল্লার গোমতী, ঢাকার বুড়িগঙ্গা, ধলেশ্বরী তুরাগ ও পার্বত্য এলাকার বাঁকখালী ও সাঙ্গু নদী। সারা দেশে নদী দখলদার প্রায় 1 লাখ। মন্ত্রী বাহাদুর তো ছিলেনই, তাদের কিন্তু সহযোগিতা ছিল না, এবং তার মধ্যে অনেকেই ছিলেন বাস্তবিকই আমরা দেখেছি 2-1 জন, তারা নিজেরাই এবং তাদের নিজেদের লোকজন তারা নদী দখল করে কোথাও কোথাও আছেন। এবং আমি 2-1টা উপজেলায় দেখতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি, এসে বলেছে আপনি উপজেলায় গিয়েছেন নদী দেখতে, উপজেলায় যেতে হবে না। গবেষকেরা বলছেন, আইন অনুযায়ী নদীর সর্বোচ্চ সীমা থেকে 150 ফুট পর্যন্ত প্লাবনভূমি, অথচ এই অংশে দখল সবচেয়ে বেশি। এতেই বাড়ছে বন্যার তীব্রতা। নদীর যে প্রস্থ এবং গভীরতা প্লাবনভূমির দুটোই কমে যাচ্ছে। আমি বলবো যে দ্রুত কমে যাচ্ছে এবং মারাত্মকভাবে কমে যাচ্ছে, যার কারণে নদীর রিজার্ভার বা ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এতে করে হচ্ছে কি, বর্ষার সময় যখন অনেক পানি আসে, তার ধারণ ক্ষমতা যদি কমে যায়, নদীর তলায় বা নদীর গভীরতা যদি কমে যায়, স্বাভাবিকভাবে পানি তার জায়গা নেবে এবং পানির উচ্চতা বাড়বে। এতে করে কিন্তু বন্যার উচ্চতা বেড়ে যাচ্ছে বা বন্যার তীব্রতা বেড়ে যাচ্ছে। কমিশনের হিসেবে দেশে নদী আছে 1008টি। এই নিয়ে প্রশ্ন ওঠায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকৃত সংখ্যা জানা যাবে নভেম্বর নাগাদ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দখলের আরো খবর জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই বুড়িগঙ্গা নদী ও এর আশেপাশের এলাকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। তবে এর আগে আমরা একটু চট্টগ্রামের নদ নদীগুলোর খবর সম্পর্কে জেনে নিব সহকর্মী আব্দুল্লাহ রাকিবের কাছে। রাকিব, চট্টগ্রামের নদ নদীগুলো আসলে কি অবস্থায় আছে এবং কি উদ্যোগ নেওয়া হচ্ছে এগুলো রক্ষায়? চট্টগ্রামের নদ নদীর অবস্থা আসলে সারা দেশের নদ নদীগুলোর অবস্থার মতোই বলা চলে, কারণ নদী মাতৃক বাংলাদেশ বলা হলেও আসলে নদীগুলো দখল হয়ে গেছে এবং নদীহীন বাংলাদেশে হওয়ার পথে অনেকটা বলা চলে। এবং চট্টগ্রামের প্রধান যে নদী কর্ণফুলী, আমরা সেই নদীর পাড়েই আছি এবং কর্ণফুলী নদীর দখল 2000 সালের পর থেকে আসলে শুরু হয়। এখানকার কর্ণফুলী নদীর 2 পার ঘিরে যে শিল্প স্থাপনা এবং কি ব্যবসা প্রতিষ্ঠানের এবং ঘরবাড়ি যেগুলো গড়ে উঠেছে, সেগুলো একেবারে নদীর বুকের মধ্যেই চলে এসেছে বলতে গেলে। এবং সেগুলো উচ্ছেদে আমরা দেখেছি প্রশাসন থেকে শুরু করে আদালত থেকে যে নির্দেশনা, সেগুলো নানা সময় এসেছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন খুব একটা নেই। এবং এই কর্ণফুলী নদীর উপরে বাংলাদেশের অর্থনীতি প্রায় 92% নির্ভর, কারণ এই কর্ণফুলী নদীকে ঘিরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালিত হয় এবং এই কর্ণফুলী নদীর মোহনার পরে বঙ্গোপসাগরের উৎপত্তি আমরা জানি। এবং ফলে এই কর্ণফুলী নদীর যে নাব্যতা সংকট, সেটির প্রভাব বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে বন্দর অর্থাৎ সেই আমদানি রপ্তানি যে চালচিত্র, সেটির উপরেই প্রভাব পড়ে। আমরা জানি যে কর্ণফুলী নদীতে যে দখল দূষণে কর্ণফুলীর তলদেশ যে ভরাট হয়ে গেছে, সেটির জন্য এবং কর্ণফুলী নদীতে বন্দর জেটিগুলোতে জাহাজ প্রবেশের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রতি বছরই বিপুল একটি অর্থের অঙ্ক আসলে খরচ করতে হয় এখানকার ড্রেজিং এর জন্য। এবং আমরা দেখেছি বিগত কয়েক দশক ধরে আসলে ক্যাপিটাল ড্রেজিং বলে নানা নামে আসলে ড্রেজিং এর কাজ চলছে, কিন্তু যখনই আসলে ড্রেজিং কাজ করতে যায় তখন আসলে তারা বাধার বিপত্তির মুখে পড়ে। কারণ হচ্ছে যে কর্ণফুলীর তলদেশ পুরোটা হচ্ছে প্লাস্টিক আবর্জনা, এই ধরনের আবর্জনায় আসলে একেবারে ভরপুর। আশেপাশে আমরা যদি হালদা নদী, একটি গুরুত্বপূর্ণ নদী, বাংলাদেশে বলা যায় কাপ জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র এবং দক্ষিণ এশিয়ার মধ্যে এটি অন্যতম। ফলে এই নদীকে ঘিরেও নানা ধরনের দূষণ, বিশেষ করে এখানকার আশপাশগুলো ঘিরে যে ফ্যাক্টরিগুলো আছে, বিশেষ করে ট্যানারি এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে, সেগুলো
জি রাকিব, আপনার তথ্যের জন্য ধন্যবাদ। এবার বুড়িগঙ্গা নদী ওটা আশেপাশে এলাকার খবর জানাতে আমরা যাব সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর রহমান, রাজধানী ঢাকা যে নদীর তীরে অবস্থিত অর্থাৎ বুড়িগঙ্গা, সেই নদী রক্ষায় আমরা নানা উদ্যোগ দেখেছি, তো এগুলোর আসলে কোনো সুফল দৃশ্যমান হয়েছে কিনা? দেখুন, এই বুড়িগঙ্গাকে ঘিরে এই পুরো যে ঢাকা, সেই ঢাকার ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত কিন্তু আসলে নির্ভর করে। তো এই বুড়িগঙ্গাকে বিভিন্ন সময়ে দখলমুক্ত করা, দূষণমুক্ত করা, এগুলো নিয়ে বেশ উদ্যোগ বিভিন্ন সময় আসলে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখেছিলাম যে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, তারা যৌথভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ বিভিন্ন সময় আসলে নিয়েছে। কিন্তু সেই উদ্যোগগুলো আসলে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ নেওয়ার পরে সেটি নিয়ে হয়তো বা কয়েকদিন কাজ করা হয়েছে, এরপরে সেগুলো নিয়ে আর কিন্তু আসলে সেই উদ্যোগগুলো আবার থেমে যাওয়ার কারণে যে কারণে বা এই যে দখলমুক্ত করা বা দূষণমুক্ত করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু আসলে যে সুফলটি, সেই সুফলটি আসলে মিলছে না। আমরা বিভিন্ন সময় আসলে দেখেছি যে এই বুড়িগঙ্গায় ট্রিটমেন্ট প্লান্টের মতো ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ দেখা গেছে যে 7 দিনের বেশি আসলে স্থায়ী হয়নি। পরবর্তীতে বলা হয়েছে যে এটি আসলে একটি পাইলট প্রকল্প ছিল, যে কারণে আসলে এই পাইলট প্রকল্প হিসেবে সেটি আসলে দেখা হয়েছে। এখানে পলিথিন উত্তোলনের আর একটি বিষয় ছিল, যে পলিথিন উত্তোলন করে এই বুড়িগঙ্গার যে দূষণ, সেই দূষণ আসলে কমানো হবে। তো এবং এই যে বুড়িগঙ্গাকে ঘিরে যে কামরাঙ্গীর চর, পুরান ঢাকা সহ যে আশপাশের যে এলাকাগুলো আছে, কেরানীগঞ্জ, এই এলাকাগুলোতে যে শিল্প কলকারখানাগুলো আছে, সেই কলকারখানার যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু আসলে সরাসরি এসে নদীতে মিশছে। তো সেই কলকারখানাগুলোতে ইটিপি প্লান্ট, সেখানকার পানি শোধন করে যাতে আসলে বুড়িগঙ্গাতে ফেলা হয়। তো এই যে উদ্যোগগুলো বিভিন্ন সময় নেওয়া হয়েছে, সেই উদ্যোগগুলো শুধু উদ্যোগের মধ্যেই আসলে থেকে গেছে, যে কারণে এই যে বুড়িগঙ্গা, সেই বুড়িগঙ্গা কিন্তু আসলে দূষণমুক্ত হয়নি। এবং একই সাথে আপনাকে আরও কিছু বিষয় আসলে জানাতে চাই যে এই বুড়িগঙ্গার তীর ঘেঁষে অনেক জায়গা দখল হয়ে গেছে। সেই দখলমুক্ত করতে বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সেই উচ্ছেদ অভিযান একদিকে যেমন উচ্ছেদ অভিযান চলেছে, অন্যদিক থেকে আবার দখল হয়ে গেছে, অর্থাৎ সেটি স্থায়ী না হওয়ার কারণে এই যে দখলমুক্ত করার যে বিষয়টা, সেই দখলমুক্ত সম্ভব হয়নি। আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আদি বুড়িগঙ্গার চ্যানেল উদ্ধারে তারা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ তারা সেখানে আসলে কাজ শুরু করেছে, কিন্তু সেই কাজও এখন পর্যন্ত আসলে শেষ হয়নি। অর্থাৎ সব মিলিয়ে আমরা বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রকল্প নিতে দেখেছি। ধন্যবাদ আপনার তথ্যের জন্য। ঢাকা ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ম্যাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা রিজওয়ানা হাসান, নদী রক্ষায় প্লাবনভূমি সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ? আমরা সংবাদে দেখছিলাম যে প্লাবনভূমি দখল করে অবৈধ স্থাপনা করা হচ্ছে, তো এটি সংরক্ষণ আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? প্লাবনভূমি অনেক ক্ষেত্রে কিন্তু নদীরই অংশ। হ্যাঁ? কোনো কোনো ক্ষেত্রে প্লাবনভূমি নদী থেকে বেশ দূরে থাকে, অনেকটা বিস্তৃত থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্লাবনভূমিটা আসলে নদীরই অংশ হয়। যেহেতু এটা নদীর অংশ হয়, কারণ নদীর যখন পানি একটু বেড়ে যায় তখন ওই পানিগুলো গিয়ে আশেপাশে প্লাবনভূমিতে স্থান নেয়। হ্যাঁ, সুতরাং এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নদী বলতে আমরা তার বেড বুঝি, তার পার বুঝি, তার প্রবাহমান ধারাটাকে বুঝি, তার আশপাশের ফোরশোরকে বুঝি, এবং ক্ষেত্র বিশেষে তার প্লাবনভূমিকেও বুঝি। জি, তো এই যে প্লাবনভূমি এবং নদী রক্ষায় আসলে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো কি যথেষ্ট মনে করেন কিনা আপনি? আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি পরিকল্পনায় নাকি বাস্তবায়নে? জি বলুন। সেগুলো আসলে কি একটা সামগ্রিক চিত্র এঁকে করা হয়। হ্যাঁ, যেমন বুড়িগঙ্গাকে দূষণমুক্ত আমি বলবো না, দখল মুক্ত করতে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এরকম আরো কিছু প্রধান নদী আছে সেগুলোর ক্ষেত্রে সেরকম উদ্যোগ নেওয়া হয়নি। সেজন্য আমরা এবার চেষ্টা করছি যে 64টা জেলায় একটা করে নদী বেছে নিয়ে ব্যয় সাশ্রয়ী ভাবে দখল মুক্ত করা যায় কিনা। আর দূষণ মুক্তকরণ করা হচ্ছে একটা প্রক্রিয়া। আপনার সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট অনেক ক্ষেত্রেই লাগবে, সেগুলো তো রাতারাতি করা সম্ভব না, কিন্তু অন্তত শিল্প দূষণ আর
স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক যে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ডাম্পিং করা হয় ওইগুলো বন্ধের কাজটা জোরে সোরে শুরু করতে চাই, আর সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে পরবর্তী বিষয়। তো সমন্বিত একটা কর্ম উদ্যোগের মাধ্যমে সব জেলায় যদি অন্তত একটা করে নদী আমরা দখল দূষণ মুক্ত করতে পারি কম খরচে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে, তাহলে আমার মনে হয় একটা ওনারশিপ আসবে এবং কাজটাতে আমরা সফল হব। জি, আরেকটি বিষয় জানতে চাই যে দূষণমুক্ত নদী উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণে আসলে কোন নদী নিয়ে কাজ শুরু করতেছেন? সকলেই চায় বুড়িগঙ্গা নিয়ে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে, আমি এর আগেও বহুবার বলেছি যে বুড়িগঙ্গা দূষণ মুক্ত করা অত সহজ না। কিন্তু এই প্রজন্ম একটা সুস্থ নদীর প্রবাহ দেখবে না। আর যদি আমি বুড়িগঙ্গা আর বালু বেছে নিই তাহলে এই প্রজন্মকে আর আমার সময় সুস্থ নদীটা দেখাতে পারবো না। চিন্তা করতে হবে, কিন্তু সকলেরই দাবি হচ্ছে ঢাকা শহরের বুড়িগঙ্গা। আমি মনে করি প্র্যাকটিক্যালি স্পিকিং শীতলক্ষ্যাকে টার্গেট করলে ভালো। জি, সৈয়দা রিজওয়ানা হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পানির ন্যায্য হিস্যা সরকারের পর্যায়ে যদি কোনো নীরবতা থাকে তবে সেদিন শেষ, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটি কূটনীতি এবং অর্থনীতিও। 53 বছর পরও তিস্তা চুক্তি স্বাক্ষর না হওয়াকে ব্যর্থতা দাবি করে উপদেষ্টা বলেন, মানবিক কারণে হলেও দুই দেশকে এক হয়ে নদীর পানি বন্টন ও দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ লক্ষ্যেই জনগণের কাছ থেকে তাদের কথা জানতেই এ সফর বলে উল্লেখ করেন উপদেষ্টা। বিকেলে তিনি সাম্প্রতিক বন্যা ভাঙন নিয়ে করণীয় বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানিতে অংশ নেবেন। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে যেত। আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর। যাত্রাবাড়ীতে রফিকুল হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আদাবর ও তেজগাঁও থানার 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় তাদের। শুনানির সময় তাদের বয়স বিবেচনায় জামিন আবেদন করেন আইনজীবীরা, তবে এর বিরোধিতা করে প্রসিকিউশন। তারা জামিন পেলে দেশে আবারও অস্থিরতা দেখা দিতে পারে দাবি করে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে দোহার থানার বিস্ফোরক আইনের মামলায় সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় নতুন করে শুনানি হয়নি। বোনাফাইড একজন তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদী দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সুনির্দেশ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আদালত এবং আইন যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। গুম, নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন 6 র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। আইসিটি মামলায় কারাগারে থাকা ডাক্তার ঈশিতাকে গত মে মাসে বেকসুর খালাস দেয় উচ্চ আদালত। আপিল আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল। প্রভাবশালীর চাপে চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে র‍্যাব মামলা করে বলে পর্যবেক্ষণ দিয়ে তদন্ত কমিটি গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশও দেয় আদালত। এর আগে 2021 সালের 1 আগস্ট ডাক্তার ঈশিতাকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে ভুয়া পরিচয় প্রতারণা, মাদক ব্যবসা ও সনদ জালিয়াতির অভিযোগ করা হয়। মিরপুর থানার প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2 মামলায় ঈশিতাকে মোট 6 দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন। সেটা আমরা গ্রহণ করেছি। আমরা পর্যালোচনা করে দেখব যে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কিনা, সেটা আমরা পর্যালোচনা করে দেখব। যেহেতু আমাদের কাছে অভিযোগ এসেছে, এটা আমরা গ্রহণ করেছি এবং তাকে পরবর্তীতে এই যে 3টা মামলা দিয়েছে, সেই 3টা মামলা দিয়ে 12 দিনের আবার রিমান্ডও নেওয়া হয়েছে এবং 1.5 বছর তিনি জেলখানায়ও ছিলেন। এখন তিনি মুক্ত আছেন, তিনি এটার বিচার চাচ্ছেন। তিনি এখনো ট্রমাটাইজড। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আপত্তি থাকলেও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সিদ্ধান্ত বাতিলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ক্ষমতাপ্রাপ্ত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত ইলিশ আছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রপ্তানির বিপক্ষে। তবে রপ্তানির খবরে দেশের কোথাও দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। পরে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, নদীতে চর ড্রেজিং না হওয়া এবং দূষণের কারণে সাগর থেকে নদীতে ডিম ছাড়তে আসতে পারছেন না মা ইলিশ। এ মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য 13ই অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে সর্বনিম্ন কি দামে রপ্তানি হবে তা এখনো জানানো হয়নি। গত বছর প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ছিল $10 বা 1100 টাকা। গত বছর প্রায় 4000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলেও ভারতে যায় 802 টন। আগে অবাধে ইলিশ রপ্তানি হলেও দেশের বাজারে সরবরাহ বাড়াতে 2015 সালের জাতীয় রপ্তানি নীতিতে ইলিশকে শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য বলা হয়। পরের 2 রপ্তানি নীতিতেও তা বহাল থাকে। এনবিআরের তথ্যে দেখা যায় 2020-21 অর্থ বছরে প্রায় 1700 টন ইলিশ রপ্তানিতে আয় হয় $1,64,00,000। আকার ভেদে প্রতি কেজি মাছ $10, $6 ও $8 রপ্তানি হয়। পরের 2 বছর 1200 থেকে 1400 টন ইলিশ রপ্তানি হয়। প্রতি কেজির দাম ছিল $10 মধ্যেই। $112 দিন পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্র শিক্ষকের সরব উপস্থিতি দেখা যায়। সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপাচার্য বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে কাজ চলছে। ছাত্র শিক্ষকদের সরব উপস্থিতিতে আবারও প্রাণোচ্ছল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনের কারণে 112 দিন বন্ধ থাকার পর শুরু হলো ঢাবির শ্রেণী কার্যক্রম। রোববার প্রথম দিনে কয়েকটি বিভাগে ক্লাস হয়। প্রায় 4 মাস পর ক্যাম্পাসে ফিরে নতুন স্বপ্ন এবং প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। তাদের আশা, ক্লাস পরীক্ষার ক্ষতি যেন দ্রুতই পূরণ হয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা থাকবে যে অতি দ্রুত সময়ে আমাদের যে ক্লাস যতটুকু বাকি আছে সেমিস্টার কোর্সে সেগুলো পরিপূর্ণ করে আমাদের পরীক্ষাটা দিয়ে দেওয়া। কোনো আধিপত্যবাদ যেন বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসে জানিয়ে অনেক শিক্ষার্থী ছাত্র রাজনীতি না থাকার পক্ষে মত দেন। ছাত্র রাজনীতি আমাদের স্টুডেন্টের কাছে কখনো কোনো সুফল বয়ে আনেনি। দ্রুত সময়ে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়া। আমরা আশাবাদী যে ক্যাম্পাসে আরো সুস্থ একটা পরিবেশ আমরা পাবো। তবে শিক্ষকরা বলছেন, ছাত্র রাজনীতির বিষয়টি পর্যালোচনা করা উচিত। একেবারে রাজনীতি শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা পক্ষে আমরা নই। কারণ প্রত্যেক মানুষ মাটির রাজনৈতিক, তার চিন্তাভাবনা রাজনৈতিক, তার আচরণ রাজনৈতিক। সুতরাং আপনার কোনো মানুষকে অরাজনৈতিক মানুষ হিসেবে তৈরি করা বা উপস্থাপন করা কোনো বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত জায়গা হতে পারে না। রোববার সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সেখানে উপাচার্য বলেন, শিক্ষা কার্যক্রমের ক্ষতিপূরণের পরিকল্পনায় প্রশাসন মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। শিক্ষক শিক্ষার্থীরা যে মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে তা কাটিয়ে উঠতে সবার সহযোগিতা চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং পুলিশের আলোচিত কর্মকর্তাদের দেশ ছাড়াই সহায়তাকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। সকালে বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। ববি হাজ্জাজ বলেন, পার্বত্য অঞ্চলে সহিংসতায় যারা অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন এনডিএম চেয়ারম্যান। তিনি বলেন, দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে তা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করেছে। মব জাস্টিস নামক এক ব্যাধির মুখোমুখি হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জনমনে এই আস্থা ফিরিয়ে আনতে হবে যে প্রতিটি অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে। দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে পিটিয়ে মানুষ হত্যা করেছে তা আমাদের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছে। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের 5 একর জায়গা উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত জায়গায় লাগিয়েছে ফলদ ও বনজ গাছের চারা। লাউয়াছড়া বনের সব অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি স্থানীয়দের। সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জের সংরক্ষিত বনভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি উদ্ধারে কাজে নামে বন বিভাগ। অভিযানে নেমে ডরমেটরি এলাকার 5 একরের এই জমিটি দখলমুক্ত করে। অবৈধভাবে দখল করে এখানে লেবু বাগান করেছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি জমি দখল করেন। এই স্থানীয় এমপি সাহেব ক্রয় করে রাখছে, ওনার লোকজন এটা দেখাশোনা করতো আর কি। আর এই সাইডে ওনার চা বাগান, এটার সাথে এটাও করতো আর কি, পরিচর্যা করতো। এখন আমরা কর্তন করে চারা লাগাই দিছি। স্থানীয় মন্ত্রী মহোদয় আছে, ওনার আন্ডারে এটা আছে। এরপর থেকে কয়েকদিন আগে এটা আমরা বেদখল থেকে উদ্ধার করে আমরা চারা রোপণ করে দিচ্ছি। দখলগুলো আছে সবকিছু উদ্ধার হইয়া বন্যপ্রাণী খাবারের গাছ লাগানো কিংবা আবাসস্থান তৈরি করলে লাগাছড়ার জন্য বন্যপ্রাণীর জন্য ভালো। বন বিভাগের দাবি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তারা জমি উদ্ধারের উদ্যোগ নিলেও সফল হননি। বর্তমানে উদ্ধারকৃত জায়গায় 9 প্রজাতির প্রায় 5000 ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়েছে। 5 একর জায়গা এখানে অনেকটা বেদখলেই ছিল। জায়গাটাকে আমরা বিভিন্ন বন্যপ্রাণী উপযোগী, খাদ্য উপযোগী এবং তার বসবাস উপযোগী কিছু প্রজাতির চারা দিয়ে আমরা প্রায় 9 প্রজাতির চারা দিয়ে আমরা এই জায়গাটা আপনার পুনরুদ্ধার করেছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের চারপাশে আরও জমি অবৈধভাবে দখল করে রেখেছে ভূমিদস্যুরা। সেগুলো উদ্ধারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরেই মারা গেছেন 4 জন। পরিস্থিতি বিবেচনায় আলাদা ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। এদিকে গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 843 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 122 জনের। চট্টগ্রামে 8 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 12 জন। এর মধ্যে কেবল সেপ্টেম্বরে মারা গেছেন 4 জন। গেল 2 মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন 45 জন। আমার পরীক্ষা করা বললে ওষুধ চলার স্যালাইনের প্যারাসিটামল চলে এখন আর কিছু নয়। মশার ওষুধ ছিটাই, কিংবা এখানে হসপিটালও কিন্তু ছিটাচ্ছে না। যদি ছিটাই তাহলে এই মহামারী রোগ থেকে মানুষ মনে করেন অন্তপক্ষে কিছুটা রেহাই পাবে। মশার ওষুধও ছেটানো হচ্ছে না। আমার মনে হচ্ছে এডিস মশা হয়তো বৃদ্ধি পাচ্ছে, এবং দুপুরের দিকে এবং রাতের দিকে পশ্চিম বাকলিয়া ডিসি রোডের এলাকায় খুবই মশার উপদ্রব। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বিশেষ ওয়ার্ড চালু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মজুদ আছে পর্যাপ্ত কিট সহ ওষুধপত্র। হাসপাতালে ডেঙ্গুর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, এবং যে সমস্ত এখানে যদি জায়গা না হয় তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ডেঙ্গুর আলাদা কর্নার করেছি। ডেঙ্গুর পর্যাপ্ত পরিমাণ কিট আছে। তারপর হচ্ছে এখানে নর্মাল স্যালাইন যেটা ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা বেশি জরুরি, এটার জন্য নর্মাল স্যালাইনের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ডেঙ্গুতে মৃত্যু ও জটিলতা এড়াতে সময়মতো রোগীর চিকিৎসা শুরুর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ জ্বর কমানোর জন্য আমরা নিব না। আমরা অনেক সময় দেখি যে ডাইক্লোফেন বা অন্যান্য ব্যথার ওষুধ যেগুলো জ্বর কমানোর জন্য ইউজ করা হয়, অনেক সময় গ্রাম্য চিকিৎসক অথবা নিজেরাই জ্বর বেশি হলে এটা দিয়ে দেয়। এটা কিন্তু খুব খারাপ পরিণতি হতে পারে। চলতি মৌসুমে চট্টগ্রামের ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 986 জন।
এর মধ্যে 565 জন নগরীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুলনার দাকোপে 5টি মন্দিরে দুর্গাপূজার করতে হলে 5 লাখ টাকা চাঁদা দাবি করে উড়ো চিঠি পাঠানো হয়েছে। চিঠিগুলো এসেছে ওইসব মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকের নামে। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, 17 এবং 18 সেপ্টেম্বর সুতরখালীর 1টি, কামারখোলার 2টি ও কৈলাসগঞ্জের 2টি মন্দিরে বেনামি চিঠি পাঠানো হয়। বিষয়টি প্রশাসনকে কড়া শাস্তির হুমকিও দেওয়া হয়েছে তাতে। এ ঘটনায় গত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এতে মন্দিরের নিরাপত্তায় গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। বিলম্বে কারা এই ঘটনা ঘটলো তা তদন্ত করতে হবে এবং আমি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ওই এলাকার উদ্দেশ্যে বলতে চাই যে আতঙ্কের কোনো কারণ নেই। আমরা ধর্মীয় উৎসব অনুষ্ঠানাদি পালনের মাধ্যমে এই সকল দুষ্কৃতিকারীদের জবাব দেব। সংশ্লিষ্ট বিট অফিসাররা সেখানে যাচ্ছেন এবং তাদের সাথে পূজা মন্দিরের সভাপতি, সেক্রেটারিদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। এছাড়াও প্রত্যেকটা পূজা মন্দিরে গ্রাম পুলিশ তাদের সাথে যোগাযোগ রাখতেছে এবং নিরাপত্তার জন্য তারাও জোরদার ভূমিকা রাখতেছে। ফেনীতে ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার আসামি ইসমাইল হোসেন প্রকাশ অমিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় ফেনীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত 4 আগস্ট মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর নির্দেশে গুলি ছোড়া হয়। এ সময় আহত হন কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। ঘটনার 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় 162 জনের নামসহ অজ্ঞাত আরও 500 জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই মাহমুদুল হাসান। গাজীপুরের 2টি পোশাক কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে বাঘের বাজার এলাকায় বিক্ষোভ করেন মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকরা। স্থানীয়রা জানায়, বিভিন্ন সময় হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তারা। রোববার সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মহাসড়কে অবস্থান নেন। এদিকে একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অ্যাস্ট্রোটেক্স লিমিটেডের শ্রমিকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আশুলিয়ায় সকাল থেকে সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে 15টি কারখানায় শ্রম আইনে ও 4টিতে সাধারণ ছুটি রয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এদিকে বরিশালে বাসের চাপায় নিহত হন 2 মোটরসাইকেল আরোহী। সকাল 10টার দিকে ফরিদপুরের নগরকান্দার কান্দি এলাকায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী নড়াইল জেলার তিতাস শেখ এবং উৎস মোল্লার। দুজনই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানায়, কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। এদিকে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাস স্ট্যান্ড এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী 2জন নিহত হন। তারা হলেন গৌরনদী পৌরসভার লাভলু মাঝি ও সেন্টু মৃধা।